এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিভিন্ন বিধি, প্রোক্লেমেশন, অর্ডিন্যান্সের রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছেন যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মে এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে এটাকে আগামী নির্বাচনের পর 2 বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে। আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ। জনগণ এটা মানে নাই। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। সম্মানিত সুধীবৃন্দ, যারা বলেছেন, এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ। আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন। আইন, বিধান, সংবিধান, প্রোক্লেমেশন, অর্ডিন্যান্স, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা 70-এ নির্বাচন হয়েছিল, সমস্ত বিধানের বিপক্ষে আপনি কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন, এই প্রবন্ধে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে, সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান, যত কিছু লেখেন, আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব। কি বলেছেন বলেন? তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ। শিক্ষা নেওয়া উচিত। আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন, কানুন, সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন, সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন, আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম, আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব, কারা পক্ষে আছে, হা আছে কি না আছে, কারা রাজি কি রাজি না, জাতি জানবে, আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি একটি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে, সকল দল, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক। দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে, দেশের কোন স্বার্থ যেখানে নেই, দুনিয়াকে জানার সুযোগ দিন। সম্মানিত দেশবাসী, আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, খেলাফত আন্দোলন, হেফাজত, মজলিস, তারপরে অন্য যত দল সংগঠন আছে, সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান,
বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আরে বাবা, ইভিএম কি আর পিআর কি? ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম। ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না।